সালটা 2024, 5ই অগস্ট। মানে একটা বছর শুধু যদি পিছিয়ে যাই, বাংলাদেশের পটভূমিতে যদি নজর রাখি, আমরা দেখব যে বড়সড় পট পরিবর্তন হয়ে গেছে। কোটা আন্দোলন থেকে শুরু, তারপর একের পর এক ঘটনা, এবং তারপর অস্থির পরিস্থিতি, অশান্ত বাংলাদেশ। সেই অশান্ত বাংলাদেশ আজও শান্ত হয়নি, পরিস্থিতির এতটুকু উন্নতি হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর যে কথা বলা হয়েছিল যে পরিস্থিতির নাকি উন্নতি হবে, কিন্তু কোথায়? সবটাই মুখের কথাই রয়ে গেল। কারণ কাজে যদি আমরা দেখি যে একটুও কিছু হয়নি। কিছুদিন আগেও আপনাদের বাংলাদেশের বেশ কিছু ছবি দেখিয়েছিলাম যা রীতিমতো ভয় ধরিয়েছিল। বাংলাদেশের সেনার ছবি দেখিয়েছিলাম, যে সেনারা সাধারণ মানুষের দায়িত্বে থাকেন, সেই সেনারাই সাধারণ মানুষকে রীতিমতো তাক করছেন। ভাবুন কি পরিস্থিতি বাংলাদেশের। একটা বছর ঘুরে গেল, বাংলাদেশের উন্নতি কোথায়? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। তার মাঝে এই মুহূর্তে যে জল্পনা মাথাচাড়া দিচ্ছে, হাসিনা কি দেশে ফিরবেন? খুব শিগগিরই কি তিনি দেশে ফিরতে চলেছেন? এরকম নানা জল্পনা কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। তিনি মনে করা হয় যে তিনি রয়েছেন ভারতে, দিল্লিতে তিনি রয়েছেন। এই ধরনের নানা জল্পনা যখন চলছে, তার মধ্যেই সব থেকে বড় জল্পনা, হাসিনা কি দেশে ফিরছেন? আচ্ছা, তিনি যদি দেশে ফেরেন, সেখানকার সাধারণ মানুষ তাকে কতটা সহজে গ্রহণ করবেন? এই নিয়ে নানা আলোচনা এই মুহূর্তে চলছে। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের আইনজীবী নিঝুম মজুমদার। আমি সরাসরি তার কাছে চলে যাব। আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। একটা বছর হয়ে গেল, পটভূমির যে বিশেষ পরিবর্তন হয়েছে তেমনটা নয়। বাংলাদেশের উন্নতি এখনো পর্যন্ত সেই জায়গায় কিচ্ছু দেখা যাচ্ছে না, বরং বলা যেতে পারে প্রতিদিন বাংলাদেশের একটু একটু করে, একটা একটা সিঁড়ি করে নিচে নামছে উন্নতি, মানে অবনতির দিকে। তার মাঝখানে জোরালো হচ্ছে যে বিষয়টা, হাসিনা দেশে ফিরতে পারেন। সাধারণ মানুষের কাছে বিষয়টা কতটা গ্রহণযোগ্য হবে? অনেক ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন এসছে সামনে। প্রথমত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর দেশে ফেরার সম্ভাব্য কোনো তারিখ আছে কিনা, উনার ইমেজের ব্যাপারটা নিয়েও আপনি প্রশ্ন তুলেছেন, এবং আরেকটি ব্যাপার বলেছেন যে বাংলাদেশে গত এক বছর ধরে যে এই সিচুয়েশনটা, আমার মনে হয় যে এই কথাটা দিয়েই আপনাকে একটু বলতে পারি। সেটা হচ্ছে যে আপনি যেভাবে বলেছেন, আপনি রাইটলি বলেছেন আসলে, কিন্তু আমি যেহেতু বাংলাদেশের খোঁজ খবরগুলো আমাকে প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টাতে রাখতে হয়, আপনারা আসলে যতটা কল্পনা করতে পারেন বা দেখেন টিভিতে, এর থেকেও খুবই খারাপ অবস্থা বলা যেতে পারে। আমি কিন্তু একটা কথা একদম গত এক বছর ধরে ক্রমাগতভাবে আউড়ে যাচ্ছি বলছি যে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে একটা গৃহযুদ্ধ চলছে। আপনারা হয়তো অনেকে মনে করেন যে গৃহযুদ্ধ হলে হয়তোবা যুদ্ধ অবস্থার মধ্যে চলছে, যেগুলো আমরা অন্যান্য আফ্রিকান কান্ট্রিগুলোতে দেখেছি গত দশকে বা 2 দশক 3 দশক আগে। বাংলাদেশে এই ধরনের সশস্ত্র আপনি যুদ্ধও দেখতে পাবেন। আমি মোটামুটি হলফ করে আপনাকে বলতে পারি। সেটা কেন, সেটা আমি আপনাকে বলছি। কিন্তু বাংলাদেশে কিন্তু একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। আমি আপনাকে একটা উদাহরণ দেই, তাহলে আপনি বুঝবেন। এটা হয়তো বা খানিকটা ইমোশনালও, যে 5ই অগস্টের আগে যারা এই লাল বদর বাহিনীতে তাদের নাম লিখিয়েছে, টোকাই জঙ্গিতে, অর্থাৎ প্রোফাইল পিকচার লাল করেছে, এই রেড রেভলিউশনে যারা এখানে জড়িত ছিল, ধরা যাক যে আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেককে, মানে মোটামুটি বলা যেতে পারে ধরেন মানে 60-70% আমি হারিয়ে ফেলেছি বলতে আমি তাদের ত্যাগ করেছি। তাদেরকে দেখলেই আমার কাছে মনে হয় একটা অসহ্য। হয়তো আমার একদম কাজিন, আমার চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, হোয়াট এভার, আমি তাদেরকে জীবন থেকে একেবারেই শেষ করে দিয়েছি। এদেরকে আর আমি চেহারাও দেখতে চাই না, বিকজ তারা ওই পক্ষে নাম লিখিয়েছে। এটা কিন্তু ঘরে ঘরে। আবার একই জিনিস কিন্তু তাদের পক্ষ থেকেও হয়েছে। তারাও আমাদের আর চেহারা দেখতে চায় না, তারাও আমাদের সাথে কথা বলতে চায় না। মানে সোজা কথা হচ্ছে দুই পক্ষেই। সুতরাং একটা দেশে যদি সিচুয়েশনটা এমন হয় যে 20 কোটি জনতার দেশে দুটো স্পষ্ট ভাগ হয়ে যায়, তখন সেই দেশে কিন্তু কার্যত এটি একটি গৃহযুদ্ধের মতো অবস্থা। মাথায় রাখবেন। পরবর্তী সময় আমাদের উপরে যে ধরনের টর্চার গুলো চালানো হয়েছে, এবার আসি মানবাধিকার পরিস্থিতির উপরে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 5 লক্ষ কর্মীকে গ্রেফতার করা হয়েছে, প্রায় 120 জনের মতো এমপি কে
আপনার সংসদ সদস্যকে কারাগারে রাখা হয়েছে, তাদের উপরে চলছে অকথ্য নির্যাতন। এছাড়া তো আছে আপনার বাংলাদেশের মিডিয়ার নির্লজ্জ যে দালালি, যে মিথ্যাচার, যে প্রোপাগান্ডা, এভরি মুহূর্তে আমাদেরকে সেটা সহ্য করতে হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ যারা সমর্থন করেছে বা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সামান্যতম একটু কথা বলেছে, তাদের কি আজকে রাস্তার মধ্যে মব সন্ত্রাসের সবাই মিলে পেটাচ্ছে, মারছে, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, দখল করছে। অর্থাৎ বাংলাদেশটা কমপ্লিটলি একটা দুভাগে বিভক্ত হয়ে গেছে। একদল হচ্ছে ডানপন্থী, একদল হচ্ছে মৌলবাদী অংশে নাম লিখিয়েছে জঙ্গি, আরেক দল হচ্ছে প্রগতিশীল। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রগতিশীল বা এই মুক্তমনার বা মুক্তমন যে বিজ্ঞান যে চর্চাটা করে আসছে সেই অংশ। সোজা কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যোগ হয়েছে প্রগতিশীল মানুষেরা, এবং অপরপক্ষে আপনার ধর্মীয় মৌলবাদী থেকে শুরু করে পলিটিক্যাল মৌলবাদী, একেবারে সব রেড গুলো, সব ডানপন্থী গুলো একত্রিত হয়েছে। ফলে বাংলাদেশের পরিস্থিতি আপনি যেভাবে ভাবছেন সেটা খারাপ তো হয়েছেই, এবং আরো প্রবলভাবে খারাপ হবে। আপনি এই প্রোগ্রামে ঢোকার আগে আমি একটা সংবাদ দেখছিলাম, আজ তাক বাংলাতেই হচ্ছিল, সেটা হচ্ছে যে এই ভারতে কিন্তু বেশ অনুপ্রবেশ ঘটেছে বলা হচ্ছে, বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে ঢুকেছে। ভারত সরকার এগুলো নিয়ে খুবই কনসার্ন। দেখেন, এই 5 তারিখের পর থেকে ভারতের উপরে যে আক্রমণটা বাংলাদেশের পক্ষ থেকে এসেছে, এটা ভারতবাসীর কাছে আসলে খুবই বিস্ময়কর একটা ব্যাপার ছিল। যে এই রাষ্ট্রটা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার প্রধান ভূমিকার মধ্যে ছিল, যারা না হলে, যে ভারত না থাকলে বাংলাদেশ এতদিন এত সহজে স্বাধীনতা পেত না। তার রাস্তাটা অনেক বন্ধুর হতো, আরো হতাহত হতো। 30 লক্ষের জায়গাতে সেটা আপনার কোটিখানিকে গিয়ে পড়তো। কোটি কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে, সেখানে তারা চিকিৎসা পেয়েছে। সেই রাষ্ট্রটির বিরুদ্ধে যখন এই বাংলাদেশের কতিপয় বেঈমান নিমক হারামের আপনি যখন বক্তব্য শোনেন, আপনাকে বিস্ময়ভূত হয়ে যেতে হয়। আপনার তখন মাথায় প্রশ্ন আসে যে এরা কি পাকিস্তানি রয়ে গেল শেষ পর্যন্ত? তো এরকম একটা অবস্থা যখন বিরাজ করছে, তখন আপনাদের এখানে অনুপ্রবেশ বা ভারতকে অস্থিতিশীল করবার যে চেষ্টাটা, সেইটাকে আসলে সেটা অনুমেয় এবং সেটা আমার কাছে বিস্ময়কর না। 2 নম্বর, আপনি যে কথাটা মূল আলোচনাটা আপনি উঠিয়েছেন, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর ইমেজ এবং মাননীয় প্রধানমন্ত্রী কবে ফেরত যাবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর ইমেজ নিয়ে আপনাকে একটু আমি বলি। আমরা কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একদল শিক্ষার্থী, যারা আপনার লাল বদর ছিল, যারা এই ডানপন্থী লাল বদর ছিল, জানেন তো লাল বদর জিনিসটা কি সেটা একটু আপনাকে বলে দিতে হবে। মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনী নামে রাজাকার গোষ্ঠীরা, অর্থাৎ এই যুদ্ধপরাধীর একটা বাহিনী বানিয়েছিল আল বদর। এরকম আরো বানিয়েছে আল শামস, আল বদর রাজাকার। তার মধ্যে আল বদর একটি বাহিনী আছে, যাদের কাজ ছিল রাস্তায় রাস্তায় মানুষকে খুন করা,